বয়স কত হতে পারে এখন? এখন 19 বছর বয়স। হ্যাঁ। আপনি রেডিও কি শোনেন, মানে শোনা হয় নিয়মিত? হ্যাঁ। তারপরে আপনি আবেদন করেন গল্পটা এখানে বলার জন্য। হ্যাঁ। তো শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। গল্পটা আপনার ফার্স্ট অফ অল শুরু হয়েছে, আমি ময়মনসিংহে লেখাপড়া করতাম। কোন ক্লাসে? ছোটবেলা থেকেই? হ্যাঁ। বাবা কি করতো আপনার? আমার বাবা ফিশারি আছে, তো ওইখানে আর কি বিজনেস করতো। হ্যাঁ, আমাদের নিজেরই ফিশারি আর কি, মাছ বড় করে তো বিক্রি করতো আর কি। ওকে, কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আমি সবার ছোট। সবার ছোট আপনি? ওকে, ঠিক আছে, বলেন। তো আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি সায়েন্সে লেখাপড়া করব, কারণ আমার বিমান বাহিনী হওয়ার অনেক ইচ্ছা ছিল আর কি। এই কারণে আমি বিমান বাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ হ্যাঁ। আর ছোট থেকে আমার মোটামুটি মধ্যবিত্ত পরিবার। আমার আব্বু এমনিতে মেম্বারি দাঁড়াই 2 বার কয়েক বুটে ফেল করছে আর কি, 6 বুটে। তো এবারে আর কি আব্বু পাস করছে। তো মানে সমাজ সেবক হিসাবে আমার আব্বু আর কি চিহ্নিত এলাকায় আর কি। তোমার কাকু আর কি বিজনেস করে, তো এই নিয়ে একটু আর কি সমস্যা, কিন্তু আমার আব্বুর উপরে ওরকম কোনো নাই, সমাজ সেবক নামে সবাই আর কি চেনে। তো আর কি আমারে দূরে রাখছিল এই কারণে, যাতে মানে এলাকার কোনো সমস্যা আমার উপরে না হয়, বা মানে আমি যেন লেখাপড়া করে নিজে পায়ে কিছু করতে পারি, মানে সেই জন্যই আর কি আমারে দূরে রাখছিল আর কি। আমার বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে আমিও যেন কিছু একটা করতে পারি, আমার আব্বুর উজ্জ্বল করতে পারি। এসএসসি রেজাল্ট কি ছিল? এসএসসি রেজাল্ট 4.25। 4.8 কি হিউম্যানিটিজ থেকে, সায়েন্স থেকে না কমার্স থেকে? সায়েন্স থেকে। ওকে, ঠিক আছে। তো আপনি ইন্টারের গল্প বলতেছিলেন, আপনার চাচা বাসায় আসছে বা সামথিং লাইক দিস। হ্যাঁ। তো আমার বলছিল তাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য। তো ঠিক আছে, আমি তাদের ওইখানে গেছি, খাওয়া দাওয়া করছি, গল্প টল্প করার পর রাত। তাদের ওখানে বলতে কাদের ওখানে গেছে? আমার কাকুর বাসায়। কাকুর বাসা কোথায় ছিল এটা? আপনার বাসা? আমাদের বাসার পাশে আর কি। আচ্ছা, তো হঠাৎ করে কাকুর বাসায় কেন গেলেন? উনি কি ইনভাইট করেছে? হ্যাঁ, মানে কাকু আসছে ঈদের সময়, আর আমিও তো বাড়িতে থাকি না। কাকু বাড়িতে থাকে না? কাকু কোথা থেকে আসছে? হ্যাঁ, কাকু এমনি থাকে আর কি একটু দূরে। হ্যাঁ, আপনার বাবার ছোট তো নিশ্চয়ই? আপন ভাই। কি করে সে? ওই যে আপনার প্রজেক্ট নিয়ে আর কি উনি এসছে হচ্ছে হলো বাড়িতে, তো ইনভাইট করেছে আপনাকে। আর আমিও বাড়িতে থাকি না, তো সেই ক্ষেত্রে আপনি বাড়িতে থাকেন না কেন? ময়মনসিংহ থেকে লেখাপড়া করি। ময়মনসিংহ থেকে লেখাপড়া করেন, ওকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যখন আসছি, তো এই জন্য আর কি আমার বলছে যে আমাদের সাথে আজকে খাওয়া দাওয়া করো। আচ্ছা, ওকে। তো তারপর খাওয়া দাওয়া করার পর গল্প টল্প করতে প্রায় 11টার মতো বাজে গেছে। তো হঠাৎ করে তো সেক্ষেত্রে আমি আর কি আমাদের বাসায় চলে আসবো, খাওয়া দাওয়া শেষ, গল্পও শেষ। তো তারপর আমি গেট খুলতে যাই, গেট বাইরে থেকে মারা, মানে কাকুর বাড়ির গেট বাইরে থেকে মারা? বাইরে থেকে মারা। তো আমি কাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, কাকি গেট খুলতেছে নাকি? পরে বলতেছে গেট তো খুলাই। পরে বুঝলাম যে বাইরে থেকে মাইরা, বাইরে থেকে কেউ লক করে রাখছে। হ্যাঁ। তারপরে দিই একটু শব্দ চলতেছে, মানে আশেপাশে মানুষ আর কি। তারপর মানে প্রায় 2 থেকে 3 মিনিট পরেই আর কি একটা শব্দ আসছে, মানে গাড়ির আওয়াজ আসছে, দেন পুলিশ প্রশাসন আর কি এরকম কিছু একটা। তারপর শব্দ করছে, দেন আসছে। আচ্ছা, ওই ইয়ার সামনে থেকেই বলতেছে, যখন শব্দ পাইছে তখন কাকির সাথে সাথে আবার ভিতর দিয়া ইয়াটা মেরে দিছে, কাকা নামে একটা মামলা আছে আর কি। তো সেক্ষেত্রে পয়সা ডাইরেক্ট আর কি বলতেছে যে নাম দিয়া বলতেছে কাকুর, যে ওনারে আমরা নিতে আসছি, ওনারে দিয়া দাও। সাথে ছোট একটা পোশাক আর কি দিয়ে দিছে, এটা আর কি তল দিয়ে দিছে, যে এটা পরায় আমাদের কাছে দিয়া দাও ওনারে। পোশাক পরায় দিয়ে দিতে? হ্যাঁ। আচ্ছা। তো কাকি তখন বলতেছে, স্যার একদিনের জন্য আসছি ঈদ করার জন্য, কি নিয়ে কিসের মামলা যেন আপনারা এসে এইভাবে দূরে নিয়ে যাবেন, আজকের দিনটা দেন, ইতরা কইরা যাক। পরে আপনার চাচা কি ওই সময় কোনো মানে মামলাতে ছিল, মানে কোন ধরনের কোন জেলে ছিল? জেলে না, মামলা ছিল তার ওই যে প্রজেক্ট নিয়ে আর কি। ও, প্রজেক্ট নিয়ে মামলা ছিল। এর আগে কখনো জেলে যায়নি আপনার জানা মতে? না। আপনি যা বলতেছেন আপনার নলেজ থেকেই বলতেছেন নাকি? না, যেটা সত্য সেটাই বলতেছেন। হ্যাঁ। আচ্ছা, না কারণ আপনার চাচির কথা শুনে তো মনে হচ্ছে যে ঈদ করার জন্য আসছে, মনে হচ্ছে জেল থেকে ছাড়া পাইছে, আমি জানি না। ওকে, মানে হয়তো তারা জানতো যে মানে মামলা হয়ে আছে, তারা এটা জানতো আগে থেকে মনে হয় মেবি। ওকে, তারপর তারা ওটা মানে নাই, আর কাকিও বলতেছে আজকের দিনটা মানে আমি, আর তারপর আমি কাকিরে বলতেছে দিয়ে দেন। পরে বলতেছে কেমনি দিব, আজকে আইসে বাড়িতে, এখন মানে এগুলো নিয়ে ডিসকাস করতে করতে ওইখানে তারা বাইরে শুরু করে দিছে গেটে। তো তারপর গেট বাইঙ্গার সাথে সাথে ডুইগাইস, মানে আমি ছিলাম, আমার কাকা তো ভাই ছিল আর কাকা ছিল, তাদেরকে আইসে আর কি গেট খুললি না বইলাই মাইর দৌড় শুরু করলো আর কি।
মানে সবাইকে মারধর শুরু করেছে। আপনার বাড়ি থেকে আপনাদের গেট কত দূর, ওই কাকুর বাড়ি কত দূর ছিল? 100 মিটার 150 মিটার হবে, পাশাপাশি তো। তো আপনার বাড়ি থেকে লোকজন আসেনি সেই সময়টাতে? তো শুধু আম্মু বাড়িতে ছিল, আর যখন এরকম ইয়া ছিল তখন আসছে, কিন্তু মানুষও তো সাইড থেকে ওই প্রজেক্টের বিরোধীরা তো তারাই আইসে আর কি আগে আটকে, তারপর আর কি পুলিশ প্রশাসনকে খবর দিছে। মানে প্রজেক্টটা হয়তো আমার কাকু একাই খাইতেছে বা একাই সবকিছু পরিচালনা করতেছে, যার কারণে আরো এলাকার লোক আছে তারা আর কি এটা করতে পারতেছে না, যার কারণে আর কি আগে থেকে একটা বিরোধ। কিসের প্রজেক্ট করতে আপনার কাকু? বিভিন্ন কোম্পানি আসলে ওইগুলো জমি আর কি কালেক্ট করে দিত আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে এক ধরনের ব্রোকার ছিল। কোন কোম্পানি যদি হাউজিং করতো তাহলে আপনার কাকা গিয়ে ওদের জমিগুলা, যাদের যাদের জমি আছে তাদের সাথে কথাবার্তা বলে এদেরকে সেল করানোর জন্য কাজ করতো। ও ইন্টারেস্টিং, এই ধরনের কেস তো আগে শুনি নাই। আচ্ছা, তারপর আইসা মায়ের দূর করার পর আমারে আর আমার কাকা তো বাইরে একটা হ্যান্ডকে পরাই দিছে। আপনাকেও পরিয়ে দিয়েছে? হ্যাঁ। পরে তখন আমি বলতেছিলাম, স্যার আমরা কি করছি, আমরা তো কিছু করি নাই। পরে বলতেছে গেট খুলছ নাই কেন? পরে বললাম, স্যার এখানে তো আমাদের গার্জিয়ান আছে, আমরা তো আর গেট খুলতে পারি না। কাকির আমি বলেন, আমি কাকির বলছি গেট খুলে দেওয়ার জন্য, কিন্তু কাকি না খুললে আমি কি জোর করে খুলে দিতে পারবো? পরে বলতেছে কোনো কথা বলবে না, চুপ থাক। পরে আরেকটা ছিল, পরে তো ওনারে আমি বলছিলাম, স্যার আমার 1 সপ্তাহ পরে পরীক্ষা স্যার। পরে বলতেছে যে বিষয়টা এগুলো তোমরা যদি আগে খুলে দিতা তাহলে আর কি তোমরা দৌড়তো না। ও আচ্ছা আচ্ছা, মানে খুলতে দেরি করছেন বলে আপনাকেও অ্যারেস্ট করে ফেলেছে। পরে আমি বলছি, স্যার একটু বুঝতে চেষ্টা করেন, আমার পরীক্ষা, আমি একজন স্টুডেন্ট। পরে বলতেছে এটা সমস্যা নাই, আমি স্যারের বলি তোমাদেরকে কালকে ছেড়ে দিব, সমস্যা নেই। এটা বলার পর আমি আর কোনো কথা বলি নাই, কারণ স্যার যখন বলছে যে আমার কালকে ছেড়ে দিব, তো সেক্ষেত্রে আর আমি কোনো কথা বলিনি। কাকে কাকে নিল বাসা থেকে? 2 কাকু, আরেক কাকু ছিল এখানে, আরেকটা ছোট কাকু আর কি। তো আর কাকা তো ভাই আর আমি 4 জনকে নিয়ে নিল। হ্যাঁ। আচ্ছা, কাকা তো ভাই মানে আপনার কাকার ছেলে? হ্যাঁ, কাকার ছেলে। আচ্ছা, তারপর মনে করেন যে তাদেরকে আর একটু মাইট দূর করছে আর কি, মানে 2 কাকারে একটু মাইট দূর করছে। আর তারপর আইসাটা আমার কাকা তো ভাই জিজ্ঞেস করতেছে যে ঘরে কি কি লুকায় রাখছিস? পরে বলতেছে, স্যার আমরা তো ঘরে কিছু লুকায় রাখি নাই। পরে বলতেছে লুকায় রাখস নাই, এখনো বল নাইলে কিন্তু খবর আছে। পরে বলতেছে, স্যার আমরা তো আজকে আসছি বাড়িতে ঈদ করার জন্য, আমরা ঘরে কি লুকায় রাখবো? পরে বলতেছে যে তুই কি করস? কোন রাজনীতি করে কিনা? তারপর না করার সাথে সাথে একটা এমন জোরে একটা চড় দিছে, ওই চড়ের শব্দে আমার কান পর্যন্ত তব্দ হয়ে গেছে, এত জোরে চড় দিছে। আচ্ছা, তারপর আর ওই বয়ে তারপরে ওই অফিসারের সাথে আমি আর কিছু বলি নাই, কারণ আমি যদি কিছু বলতে যাই আমার যদি ওই মানে চড়টা দেয় তাহলে মানে শব্দ শুনে আমি ভয় পেয়ে গেছি, যার কারণে আর আমি কিছু বলি নাই। তো তারপর আমাদেরকে গাড়ি তুলে তাদের এতে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পর একটু কাহিনী আছে, আর যখন তারা আর কি বাইরে বাড়ি করতেছিল মানে ঢুকার সময়, তখন আমার মোবাইল ছিল Redmi 6, তো সেটা দিয়ে আমি আর কি ভিডিও করে রাখছিলাম। কিছু কিছু ভিডিও করছেন যে কি করতেছে, মানে কি তারা যেন ঢুকতেছে বাইরে যেতেছে আর বলতেছে, এগুলো আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম আর কি। তারপর আর কি যখন নেওয়া যায় আমাদেরকে তাদের অফিসে, তো আমাদের মোবাইল ব্যাগটি আর কি রাইখা দেয়। তো সবার মোবাইলই আর কি করছে, মানে কার সাথে কি কি ফোন ছিল, কিন্তু আমার ফোনটা ওখানে লেখে নেই। আর তারপর আমি স্যারের বলছি যে স্যার আমার ফোনটা, পরে বলতেছে ওটা পরে দেখতেছি। আপনারটা লেখে নেই, মানে কার থেকে কি কিনেছে সব লিখছে, কিন্তু আপনারটা লেখে নাই, কারণ ওরা বুঝতে পারছে যে আপনি এখানে ভিডিও করছেন। আচ্ছা, তারপর আমাদেরকে মানে একটা আলাদা আলাদা মানে ছোট মানে খালি একটা মানুষ থাকা যায় এরকম একটা মধ্যে ঢুকাইছে আর কি। এটা কি ময়মনসিংহে নাকি ময়মনসিংহ থেকে ঢাকায় নিয়ে আসছে? না, ময়মনসিংহ আকুয়া বাইপাস। হ্যাঁ, তারপর তো সেখানে মানে দিন না রাত সেটা বুঝার কোনো বাউ নাই, শুধু খালি আপনি আসেন এইটা এরকম বাইরে। সবাইকে একসাথে রাখছে নাকি আলাদা? না, আলাদা আলাদা ছোট ছোট। আপনাকে কোথায় ঢুকাইছে? একটা ছোট মানে খাঁচার মতো হবে, ওইখানে সবাই এর আলাদা আলাদা আর কি, আলাদা আলাদা খাঁচার মতো। আচ্ছা, তো তারপর আপনাকে ওখানে ঢুকাইছে? হ্যাঁ। তারপর আর আমার এখানে একটা বাড়ি লাগছিল, এই ব্যাম্পে এটা এতটুকু ফুলে হয়ে গেছিল। আর তারপর যখন আমাদের ঢুকাইয়া আর কি বলতেছে যে তোরা কোনো কথাবার্তা বলবি না। আর তারপর আমি ওই স্যারের আর কি বলছিলাম যে স্যার আমার কিন্তু 1 সপ্তাহ পরে পরীক্ষা স্যার। পরে বলতেছে তোরটা বিষয়টা দেখতেছি, এটা বললে চলে গেছে। মানে তখন একটু সান্ত্বনা পাইছিলাম যে আমি হয়তো ছেড়ে দিব স্যারেরা, মানে যখন বলছে আমি আমার সামনে পরীক্ষা, তো সেক্ষেত্রে আমার ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো তারপর ওই রাত তখন মনে হয় রাত
একটার মতো বাজবে বা 12:30 একটা এরকম বাজবে। তো সকাল পর্যন্ত মনে হয়েছে যে 1 মাস পর্যন্ত মানে এরকম লং টাইম, মানে ঘুম তো আসেই নেই, আর বারবার মনে হইতেছিল যে এটা একটা স্বপ্ন। না, কিন্তু এখানে একটা কথা আছে, আপনাকে যদি ওনারা নিয়ে গিয়ে থাকে, সাসপেক্টেড যদি হয়ে থাকেন, তাহলে আপনি পরের দিন তো আপনাকে তারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে অথবা কোর্টে দিয়ে দিবে। কি করলো আপনি একটু ধারাবাহিকভাবে বলেন। হ্যাঁ, তারা আমাদের থানায় ট্রান্সফার করছে পরের দিন। তারপর আমাদের সাথে আরো কিছু মানে করছে, প্রায় 10 জনের মতো দিছে। ধরেছে না, ধরে নেই, আমাদের তো ঘর থেকে আনছে, আর ওইখানে লেখছে যে আমাদেরকে জঙ্গল থেকে নিয়ে আসছে আর কি। আচ্ছা, আর আরো 10 জন লাগাইছে আর কি, যে তারা আরো 10 জন ছিল আপনাদের সাথে। হ্যাঁ, তাদেরকে ধরতে পারি না, এই 4 জনকে ধরতে পারছি। তো সেক্ষেত্রে আমাদেরকে আর কি এটা থানাতে পাঠাইছে, এবং কি আরো 1 সপ্তাহ রিমান্ড চাই আর কি পাঠাইছে কোর্টে। হ্যাঁ, তারপর থানা থেকে আমাদেরকে পরের দিন কোর্টে পাঠাইছে আর কি। কোর্ট থেকে ওইভাবে আর কি আপনার ওই জেলখানায় পাঠাই দিছে। জেলখানায় প্রায় 2 দিন পরে আবার কোর্টে আনবে আর কি। ওই তারা যে মানে এটা চাইছে রিমান্ডটা, এটা কি মঞ্জুর হবে না আমাদের জামিন, মানে সব করে 2-3 দিন পরে আর কি আবার কোর্টে আনছে আমাদের। আমাকে একটু জেলখানার অভিজ্ঞতা বলেন, আপনি তো এর আগে জান নাই। তো আপনার প্রথম যাইতেই একটা বড় একটা গেটের মাঝখানে নিয়ে বসায় রাখছে। তারপর একজন করে নাম আর পরিবারের সদস্য বন্ধু বান্ধবের নাম কিছু জিজ্ঞাসা করে, কারণ পরবর্তী যখন বের করব আবার এইগুলাই জিজ্ঞাসা করবো, যদি না মিলে আর কি তাহলে সমস্যা, আর যদি সবকিছু ঠিক মতো বলতে পারো তাহলে আর কি বের করবে। সেক্ষেত্রে আমার বন্ধু বান্ধব, মামা, খালা, বোন এগুলার নাম জিজ্ঞাসা করার পর এন্ট্রি করে তারপর আর কি ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকানোর পর একটা রুমে আমাদের সাথে আরো প্রায় 25 জনের মতো ছিল, মানে অন্যান্য আর কি। তো একটা রুমে রাখছে, ওই রুমে প্রায় 50-60 জন ছিলাম। তো ওইখানে আপনার যাওয়ার পরই আর কি অনেক পরিমাণে ক্ষুধা লাগছে। তো তারপর ওইখানেই খাবার আছে। তো খাবারটা আমি আনতে গেছি, তারপর মনে করেন সাথে ডাউলও ছিল। আমি চাই দেখি যে আমার কাকু আর আমার কাকা তো ভাইজান, তারা একজন আরেকজন আর কি খাওয়াই দিতেছে হাতে তুলে, মানে কাকা তার ছেলে খাওয়াই দিতেছে, ছেলে বাপরে খাওয়াই দিতেছে। তো এইখানেও আরেকটু কাহিনী হয়েছিল, যখন মানে আপনার আমাদেরকে পরের দিন সকালে আর কি বের করছে খাঁচা থেকে। তো তারপর আমাদের কিছু ছবি তুলছে আর কি। ছবি তোলার পর আমাদেরকে ময়মনসিং পাঠাইছে, মানে ময়মনসিং সার্কিট হাউস পাঠাইছে। ওইখান থেকে আবার এইখানেই আনছে। আনার পর খাবার দিছে, রাত তখন সন্ধ্যা হয়ে গেছে আর কি, রাতের খাবার দিছে। খাবার দেওয়ার পর কাকাতো বাইরে আর কি বাড়িতে মারে নাই, বাড়িতে আমার একটু মারছে আর আমার 2 কাকারে মারছে। তো আর কাকা তো বাইরে খালি ওই একটা চড়ি দিছিল। তো সেই ক্ষেত্রে আর কি মোটামুটি সুস্থই আমার কাকাতো ভাই। তো উনার কাকাতো বাইরে ডাক দিচ্ছে, ডাক দেয়া না পাশের রুমে নিছে, নিয়ে বলতেছে তোরা তো স্টুডেন্ট, তোদের লাইফটা নষ্ট হোক এটা আমরা চাই না। তো সেই ক্ষেত্রে যা যা বলবো যদি সঠিক উত্তর দেশ তাহলে আর কি তোর 2টারে ছেড়ে দিব, সম্বন্ধে এতটুকুই জানি। এটা বলতেই আরেকটারে বলতেছে আর কি যেন এটারে ধরতেই মনে করেন যে প্রায় 50 থেকে 60টার মতো হইব, মানে শুধু পাছাড়ি খান দিয়া ইচ্ছা মতো বিটাইছে। আমরা ওই পাশ থেকে খালি শুনতেছি দেন বাইরে দিতেছে শব্দগুলা। কাকা বলতেছে মনে হয় আমার ফুলাটারে মেরালবো। তারপর কতক্ষণ পরেই ভাই খুঁড়ে আইলো। পরে ভাবলাম যেন হয়তো বাইরে এরকম ভাবে মারছে, পরবর্তী সিরিয়ালটা আমারই হয়তো নিয়ে এরকম ভাবে মারবো। তো আমি শুধু একটাই তখন এনআফসি পড়তেছিলাম। তো বাইরের একটা বাড়ি আর কি, মানে ফিরাইতে সময় মানে হাতে লাগছিল, হাত দিয়ে এদিক দিয়ে রক্ত আর কি ভাবে পড়তেছে। আইসা ভাই বসতে পারতেছে না, ভাই দাঁড়াই রয়েছে। ভাই বউ পরে কইতেছে না সমস্যা নেই। সাথে সাথে আরেকটা আসছিল, আইসা বলতেছে কি ব্যাপার তোমার হাতে কি রক্ত কে ব্যথা পেয়েছ, তোমার কি কেউ কিছু বলছে? পরে বলতেছে আমার মানে চাচাতো ভাই বলছে না ওই হাত দরজা এখানে লেগে ব্যথা পেয়েছি। পরে বলতেছে না সমস্যা নাই, বলো তোমার কি কেউ কিছু বলছে বা কেউ মারলে বলো, আমিও তো একটা অফিসার। পরে তাও আমার চাচাতো ভাই বলছে যে না আমার কেউ গোপন করলো কেন, যদি এটাও আবার নিয়ে মারে তো, মানে এই বয়ে আর কি বলছে যে না মারে নেই। তো সেই ক্ষেত্রে পরে আর আমাদেরকে ডাক দেয় নাই। এভাবেই পরে গাড়িটা আসছে, গাড়ির মধ্যে তুলে দিছে আর একটা ব্যাগ সাথে তুলে দিছে। তারপর দেখি যে চাচাতো ভাই
চাচারে খাওয়াই দিতেছে, আর চাচা তার ছেলে খাওয়াই দিতেছে। তো তারপর আমার শরীরে অনেক মানে জ্বর, মানে বই পায়া, আর মায়েরও তো দিছে, এই জন্য আর কি আমার শরীরে অনেক জ্বর। তো কিছু খায়া বড়ি খাইতে হবে। আমার আসার সময় আমার এক পাতা এইচ দিয়ে দিছিল। তো সেই ক্ষেত্রে আমি, আপনার বাবা বা আপনার ভাইয়েরা কেউ যোগাযোগ করতেছে না থানাতে? না থানাতে যোগাযোগ ভয় পেয়ে করতেছে, গেছে? কিন্তু এই যে আরো আসামি দিছে এবং কি আরো কিছু অজ্ঞাত রাখছে, ঠিক আছে। ও, আচ্ছা। তো সেই ক্ষেত্রে সবাই মানে আসলে আমার আব্বুরেও দিবে, এটা এই ভয়ে আর কি। আমার আব্বুরেও আমিও না করছি যেন আব্বু ওইখানে যেন না আসে, বা আব্বু যেন মানে ফেস না হয়, আপাতত একটু দূরে যেন থাকে, কারণ অজ্ঞাত দিয়ে দিছে এখানে, আব্বুর নাম মতো দিয়ে দিতে পারে যে এই বিষয়ে দৌড়াদৌড়ি করে। তো সেই ক্ষেত্রে আমার আম্মুই সব দৌড়াদৌড়ি করছে। তো তারপর আমি মনে করেন যে এক নলা মুখে দেওয়ার পর এমন মনে হইলো যে লাইফে এরকম ভাত আমি জীবনে খাইনি। কেন, কি হয়েছে? মানে এরকম জঘন্য একটা মানে গন্ধ, মানে বাড়িতে মনে করেন যে 3 দিন বাদ পড়ে থাকার পর যে এরকম একটা গন্ধ হয়, মানে আমার ভিতরে আমি দিতে পারতেছি না, এটা যতটুক দিছি তার থেকে আরো ভিতরে যা আছে সব বের হয়ে আসতেছে। তারপরেও মনে করেন যে একটু পানি দিয়া গিলছি, এরকম ভাবে 2-3 বার গিলার পরে তারপর দিয়ে আমি গিলতে পারতেছি না। তারপরে মনোরম ভাবে খাওয়ার পর একটা বিছানা করছে, মানে চাচারাই তো বিছানা করছে বড় করে, তো এখানে আর কি শুইতে গেছি। তো তখন আর কি একটু একটু গরম, ফ্যান ছাড়া, কিন্তু আমার প্রচন্ড শীত করতেছে, মানে জ্বর আসছে তো শরীরে। আচ্ছা। তো সেক্ষেত্রে ওইখানে যারা আরো থাকে তাদেরকে আর কি বললাম যে আমার একটা চাদর দেন। পরে বলতেছে এইগুলা চাদর যদি উপরে রাখো তাহলে তোমার শরীরে সুশ্রানি হবে আর কি। তো সেক্ষেত্রে পরে লুঙ্গি ছিল, একটা চাদর ছিল, ওইগুলা আর কি আমার উপরে রেখে আমি বড়ি খেয়ে শুয়ে পড়ছি। তারপরে আপনার সকাল হয়েছে, সকাল হইতেই ওইখানে আপনার কেউ দেখা করতে, প্রতিদিন একবার করে দেখা করতে পারা যায় আর কি। তো সেক্ষেত্রে আর কি মাইক দিয়া বইলা দেয় যে নাম, বাপের নাম বইলা দেয় আর কি। আচ্ছা। তো সেক্ষেত্রে আমার নাম আসছে, কাকাদেরও নাম আসছে, আমারও আর কি নাম আসছে। তো তারপর আর কি আমরা যাই ওইখানে। তারপর দেখি আম্মু আসছে আর কাকি আসছে। তারপর আর কি তারা বললো যে আমরা তো আর কি বুঝতে পারি না যে আমাদেরকে কি মামলা টামলা দিছে। তো তারাই বললো যে মামলা দিছে প্রস্তুতি ডাকাতি। আপনার 1 সপ্তাহ পরে পরীক্ষা ছিল? হ্যাঁ। আচ্ছা, ততক্ষণে কয়দিন গেছে? 3 দিন। এর আগে আপনার নামে কোনো মামলা ছিল কোথাও কোনো মামলা ছিল না? আচ্ছা, তারপর আপনার কথা বললাম, আম্মু তো জীবনে ওরকম মানে ফেস করে নাই। আম্মু অনেক ভয় পায়া, মানে আম্মু কান্তাছে যে লাইফটা তোমার শেষ করে দিছে, মানে এরকম একটা মামলা দিছে, সরকারবাদী মামলা, তোমার লাইফটা তো শেষ। তুমি কত ছিলা যে তুমি সায়েন্সে লেখাপড়া হইরা মানে বিমান বাহিনীতে যাইবা, তো সেক্ষেত্রে তো তোমার লাইফটা শেষ। তো আম্মুর সামনে আমি কাঁদতে পারতেছিলাম না, কিন্তু আম্মা যখন যাই তখন প্রায় আধা ঘন্টার মতো কান্না করছি। আপনাকে মামলাতে আসামি উল্লেখ করেছে? হ্যাঁ। কত নাম্বার? 4 নাম্বার, মানে 4 জনের মধ্যে 4 নাম্বারে। আপনাকে কি হিসেবে দিয়েছে? সহযোগিতায় ছিলেন? হ্যাঁ, আমি একটা দাউনিয়া দাঁড়াই আছিলাম। এগুলো দিছে? হ্যাঁ। আচ্ছা, তারপর আর কি ওই আরো বলছে যে 2 দিন পরের দিনই বললো যে তোমাদেরকে কুড়ে নিব, তো তোমার জন্য উকিল রাখছে আর কি, মানে আমাদের 4 জনের জন্য আর কি উকিল রাখছে। তো পরে আমি বলছি যে উকিল বইলো যে আমার পরীক্ষাটা এটা একটু ভালোভাবে করার জন্য, আর তুমি কলেজ থেকে প্রিন্সিপাল স্যারের বইলা যা যা কাগজপাতি লাগে ওইগুলো নিয়ে এসো। তারপর আম্মু কলেজে যায়, মানে প্রায় 2 দিনের মতো কাগজপাতি সবাই না উকিলের কাছে দিছে। আর তারপর আমাদেরকে আর কি ডাক দিছে যে কোর্টে যেতে হইব। সকাল আমাদেরকে লাইন ধরে আর কি পরে গাড়ি দিয়া কোর্টে নিয়ে গেছে। কোর্টে নেওয়ার পর যখন আমাদেরকে তুলতেছে তখন ওই সব উকিলের সব দেখতেছিল আমার ফুফু, মানে ফুফু একটু দৌড়াদৌড়ি করছে উকিল নিয়ে। তো ফুফু আমার মাথায় হাত দিয়ে আর উকিল রে বলছে যে স্যার এর দিকে একটু দেখেন, কারণ এর 2 দিন পরে পরীক্ষা। তো তারপর আর বলছে আচ্ছা সমস্যা নাই, আগে রিমান্ডটা করতে হবে, কাটাই দেবে, তারপর পরীক্ষার কথা বলতে হবে। তারপর আমাদেরকে আর কি ওই কোর্টে তুলছে। কোর্টে তোলার পর আমাদের উকিল ছিল 2টা। উকিল লেখার বলছে আর কি যে এরা তো স্যার ছাত্র, মানে যা যা বলার বলছে। আর ওই পাশে আর কি একটা পুলিশ দাঁড়ায়া বলছে দেন আমাদেরকে হস্তান্তর করছে, তো এটা আমাদেরকে দেন, আমরা তদন্ত করব, এরকম কিছু আর কি বলছে। পরে
একদিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। আচ্ছা, তো যখন একদিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে তখন তো আমার পরীক্ষার জন্য জামিনের আবেদন করতে পারে না, তো সেই ক্ষেত্রে আর জামিনের আবেদন করতে পারে নাই। পরে আবারই আমাদেরকে জেলে নিয়ে গেছে। রিমান্ড নিল না, রিমান্ড আর কি ডেট দিছে ওই একদিন পরে আর কি রিমান্ডে আবার থানায় নিবে আর কি রিমান্ড। তারপর যখন জেলে গেছি রাত্রে আর কি অনেকেই তো শুনছে যেন আমাদেরকে আজকে রিমান্ডে হয়েছে, কি হয়েছে আমি বলছি যে একদিনের রিমান্ড আছে। তখন তারা আর কি আমারে বলছে ভয় পাও না, সমস্যা নাই, যদি টাকা দিয়া রাখো আর তারা যদি ইয়া করে তো সেক্ষেত্রে তোমাদেরকে খালি একটু ভয় দেখাইবো, মানে তোমার চোখ বাইন্দা নিবো কারেন্ট এরিয়া আর কি, একটু তোমার আশেপাশে বাইরেইবো আর একটু ভয় দেখাইবো, তোমরা যারা সত্য এটাই বলবা। পরে আর কি তো সেক্ষেত্রে আর কি এটা শুনে রাখছি। আর বিষয়টা গেলে এটা ভাববেও খারাপ, মানে বই লাগতেছে যে এরকম ভাবে চোখ বাইন্দা নিবো একটা অন্ধকার রুমে বা কারেন্টের তার এইরকম ইয়া করবো বা বই দেখাইবো, এগুলা ভাববে আর কি খুব খারাপ লাগতেছে। তো ওদিন আর ঘুমাইতে পারিনি। তো পরে আমাদেরকে আর কি ডাক দিছে দেন থানায় যেতে হবে, রিমান্ডের সময় হয়েছে। তো 2টা পুলিশ আসছিল, 2টা পুলিশ সিএনজি দিয়ে আমাদেরকে থানায় আনছে। থানায় আনার সাথে সাথে পরে আর কি আম্মুরাও তো সবাই, মানে আমাদের সবাই তো জানে আমাদেরকে আজকে আনবো, তো সেক্ষেত্রে পরে আম্মু আইসা আর কি বললো যে ভয় পাও না, তোমার মারতো না। আমার আম্মুর কষ্ট দিকে আমার আম্মুর মানে আমার লাগে কত কিছু ইয়া করতেছে, দৌড় পাড়তে আছে, এইগুলা ভাই আরো খারাপ লাগতেছে। আম্মুর সামনে আমি কিছু কইতে পারি না, শুধু খালি আম্মুর হাতটা আমার মাথায় দিয়ে বলছিলাম যে আমার একটু দোয়া কইল। পরে আম্মু যাওয়ার পর অনেকক্ষণ বসে বসে কান্না করছি। তারপর রাত হয়েছে, রাত যখন মানে বাড়তেছে তখন মানে ভাবতেছি কখন আর কি আমাদেরকে নিয়ে যাবো, ওই এতেই আছি। হ্যাঁ, কখন ডাক দিব। তো রাত 12টা বেজে গেছে, ডাক দেয় নাই। রাত 1টা পর্যন্ত বেজে গেছে, ডাক দেয় নাই। একদম পরে রাত 3টা বেজে গেছে, ডাক দেয় নাই। আস্তে আস্তে সকাল হয়ে গেছে, ডাক দেয় নাই। তারপর প্রায় 8টা-9টার মতো বেজে গেছে, তারপর আমাদেরকে ডাক দেয় নাই। পরে একটা মানে প্রশাসনের একটা লোক আসা জিজ্ঞাসা করছে যে তোমাদেরকে কেউ মারছে? আমরা বলছি না, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে নেই, মারবো কেমনে। পরে বলছে যে সমস্যা নাই, তোমাদেরকে ওরা মারবে না, কারণ মিথ্যা মামলা এটা তো স্যারেরাও জানে, এই জন্য আর কি কোনো সমস্যা নেই। তারপর 10টার দিকে আমার কাকুরে শুধু ডাক দেয়া নিছে। কাকুরে ডাক দেয়া নিয়ে কি জানি জিজ্ঞাসা করছে, আর হাতের তালুর মাঝে 4-5টা বাড়ি দিছে। আমরা এখান থেকে দেখতেছি আর কি, মানে ছোট ফাঁক আছে তো ইয়ার শিকলের, তো সেক্ষেত্রে দেখছি যে 4-5টার মতো বাড়ি দিছে। তো পরে ভাবলাম যে এই 4-5টা বাড়ি, তখন মনে হয় দেখতে পেলাম যে এই 4-5টা বাড়ি দিলেও সমস্যা নেই, কাকারে ধুন দিছে, পরবর্তী আমার দিলেও সমস্যা নেই, কারণ এইগুলা স্কুলে থাকতে স্যারেরাও দিছে। তো তারপর আমাদেরকে আর কি কেউ ডাক দেয় নাই বা আর কোনো কিছু করে নাই। তারপর 11টা বা 12টার দিকে আবার আপনার পরীক্ষা শুরু হয়েছে না? যেদিন আমাদেরকে রিমান্ড আনছে ওদিনে আমার পরীক্ষা শুরু হয়েছে। তারপর আমাদেরকে 11টা বা 12টার মতো বাজে, তখন আর কি খুইলা আমাদেরকে আবার হ্যান্ডকাপ পরায়া গাড়িতে। একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, দর্শক তো না, শ্রোতা যাদেরকে বলবো, এই যে গল্পটা এটা একপাক্ষিক একটা গল্প, হ্যাঁ, এবং এই গল্পে আমরা কোনোভাবেই কাউকে, কোনো সরকারি সংস্থাকে কিংবা কোর্টকে বা কাউকেই কিন্তু আমরা অ্যাকিউজ করছি না, বা কোনো ধরনের কোনো পারসেপশন তাদের সম্পর্কে তৈরি না করতে আমরা বলবো, কারণ ও যেটা বলছে সেটা ওর মতো করে ওর কাছে সত্য, এবং এই বিষয়টা এখন চলমান আছে, মানে এখনো মামলাটা চলমান অবস্থায় আছে, এবং এটার ব্যাপারে কোর্ট যে রায় দেবেন সেটাই আমাদের, সে বিষয়ে আমরা কোর্টের সাথে একমত পোষণ করব। তবে এখানে গল্পের শিক্ষার জায়গাটা অন্য জায়গাতে, এবং সেই শিক্ষার জায়গাটা কোথায় সেটা আমি একেবারে শেষের দিকে আমি ফোকাস করতে চাই। ও অপরাধী কি অপরাধী না সেটা কোর্ট প্রমাণ করবে বা আইন সংস্থা যারা আছে তারা প্রমাণ করবেন, কিন্তু ওর বলার জায়গা থেকে আমরা ওকে অবশ্যই অধিকার দিতে চাই, কারণ ও চাইলে বলতে পারে। এবং এখানে আমরা পুরো বিষয়টাই গোপন করে, মানে ওর পরিচয় বা সমস্ত কিছু গোপন করেই আমরা গল্পটা এভাবে উপস্থাপন করছি। আমি বারবারই বলছি যে কোনো প্রতিষ্ঠান, সরকারি কোনো প্রতিষ্ঠান বা কাউকে হেয় করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। আমাদের গল্পের জায়গাটি অন্য জায়গাটিতে, মানে আমাদের গল্পের ফোকাসের জায়গাটিতে অন্য জায়গাটিতে। সেটা কি, সেটা আমি একেবারে শেষের দিকে গিয়ে বলবো। হ্যাঁ, বলেন। তারপর আমাদেরকে আর কি কোর্টে নিয়ে গেছে, আবার কোর্ট থেকে জেলে নিয়ে গেছে। জেলে নেওয়ার পর দিন আবারই আমার পরিবার থেকে লোক আসছে, তো মাইক দিয়ে ডাক দিচ্ছে, তখন গেলাম। তো তখন বললো যে
সামনে একটা হেয়ারিং দিবে তোমাদের, তবে উকিল বলছে যে প্রায় 1 মাস লাগবে। হুম। তো মনে করেন যে ওটা শোনার পর যে একটু মানে 1 মাস পরে আপাতত বের হতে পারবো। মানে তখন কি পরীক্ষার চিন্তা মাথা থেকে চলে গেছে, নাকি কোন রকম এখান থেকে বের হতে পারলেই খুশি? তখন মানে এত কিছু হওয়ার পর তখন মানে আপাতত এখান থেকে বের হই, লাইফটা তো শেষই, কারণ এখান থেকে বের হলেই তো আমার মামলাটা শেষ হয়ে যেতেছে না, মামলাটা তো চলমান থাকবে। হ্যাঁ, লাইফটা তো শেষ, বাট এইখানে তো একটা মানে মনে করেন যে ওইখানে এই লাইফে কোনো সময় এরকম পরিবেশে তো আমি কখনো থাকি নাই। তারপর আপনার যে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টেনশন করো না, 30 দিন পর এখানে আপনার তুলে তুলে খেতে হয়। এখন যেখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে এখানে আর কি টাইম টু টাইম 3 বেলা আর কি খাবার নিচে থেকে লাইন ধরে তুলে আনতে হয় আর কি, একটা থালি নিয়ে। তো সেক্ষেত্রে আমি তো আর এইগুলা জানি না, তো সেক্ষেত্রে আমি আর কি খাবার তুলি নেই। তো দেখি যখন রাত্রে খাবার টাইম হয়েছে তখন তো সব গিট মিট মারা, বাহিরে যাওয়ার কোনো ইয়া নেই, সবাই খাইতেছে আর আমি দাঁড়াই রয়েছি, কারণ আমি তো কিছু বুঝি না। তারপরে একটা ছেলে এসে আমার জিজ্ঞেস করতেছে যে তুমি কি খাবার তুলো না? আমি বলছি খাবার কোথা থেকে তুলে? পরে বলতেছে যে আচ্ছা সমস্যা নেই, আমার খাবার অর্ধেকটা তুমি খাও। ছেলেটার বাসা ছিল ভালুকা। তো এরপর থেকে ছেলেটা যতদিন পর্যন্ত ওইখানে ছিল ততদিন পর্যন্ত আমার জন্য ওই খাবার তুলছে, কারণ সে বুঝতে পারছে যে আমি কখনো এখানে আসি নাই বা এইরকম ভাবে মানে থাকি নাই কখনো সময়, আর সে তার পাশের বেডটাই আমার জন্য রাখছে। আচ্ছা, আর বিষয়টা হলো ওইখানে আপনার এমন মানে অবস্থা যে আপনি যে একা আপনার বডিটাই শুধু রাখতে পারবেন এখানে, আর কোনো মানে একটু পাশে জায়গা থাকবে না। মানে এভাবে এত এত গরম লাগে না? গরম তো লাগেই। মানে আপনি কি শীতের মধ্যে কতদিন আগে জেলে ছিলেন আপনি? 2 বছর আগে। 2 বছর আগে। ওই সময়টা গরমের সিজন না ঠান্ডার সিজন? গরমের সিজন। আচ্ছা, ফ্যান চলে না? ফ্যানটা নাই? ফ্যান চলে, বাট তাও আর কি অনেক গরম। বিষয়টা হলো আর ওইখানে সব থেকে খারাপ লাগছে আমার যখন মনে করেন 6টার পর যখন কি গেটটা মাইরা লাই, তখন হঠাৎ করে আপনার সবাই একসাথে আর কি ওইখানে ধূমপান করে আর কি। তো সেই ক্ষেত্রে আমার মানে দম নেওয়াটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো সেই আমি আর কি আপনার শিখের চিবা দিয়া নাকটা বের কইরা, নাক আর মুখটা বের কইরা এভাবে প্রায় আধা ঘন্টার মতো আমি দম ছাড়তাম, যখন আর কি তাদের সিগারেট মানে ধূমপান করা শেষ না হইতো। 6টার পরে কি লাইট অফ করে দেয় নাকি 6টার পরে লাইট জ্বালানো থাকে? লাইট সারা রাত জ্বালানো থাকে, কিন্তু আর কি গেট মারা থাকে, মানে ওই রুমের বাইরে যেতে পারবেন না আর কি। একদম 6টার পরে সব একসাথে তুলে বন্ধ করে দেয়। হ্যাঁ। কতজন থাকে এক রুমে? এক রুমে আপনার আমি যে রুমে ছিলাম এই রুমে 172 জন ছিল। একসাথে 172 জন? কত বড় রুম? নর্মালি ওই রুমে মনে করেন যে নর্মালি থাকতে গেলে 100 জন থাকতে পারবে, 72 জন বেশি। হ্যাঁ। মাঝে মাঝে এমন অবস্থা হয়েছে যে পার্টি মানে এইভাবে শুই না, এইভাবে শুইতে হয়েছে। কাত মানে সোজা হইতে পারবেন না, মানে কাত হয়ে থাকতে হইব। মানে একটা এর মধ্যে 3টা, এক রুমের মধ্যে 3টা, এক পায়ের সাথে আরেক মাথার, আবার তার পায়ের সাথে আরেক মাথা। ও আচ্ছা, পার মাথা এরকম ভাবে মানে করেন যে এটার মধ্যে 3টা সিরিয়াল, হ্যাঁ, 3টা হরত, হ্যাঁ, আবার একদম মানে ওই একজনের পায়ের দিকে মাথা, আরেকজনের মাথা, এভাবে ক্রস করে শোয়ানো 3টা সিরিয়াল। হ্যাঁ, মানে এই সিরিয়াল এভাবে, মধ্যে আরেকটা সিরিয়াল, ওইখানে আরেকটা সিরিয়াল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে একটু জায়গা নাই যেন আর কি আপনার অন্য কোনো ইয়া রাখার জন্য। তো 172 জন ছিল, তো ওভাবেই আমাদের থাকতে হয়েছে। মাঝে মধ্যে 5 জন 10 জন করে কমে, ওই জাবিন হয়ে যায় যাদের, তো সেক্ষেত্রে আর কি একটু ফাঁকা মানে ওই ভালোভাবে একটু শোয়া যায় আর কি। ভালোভাবে বলতে ওই মানে সোজা পায় আর কি, যেন এক পাশ না আর কি, ওরকম না। কিন্তু মাঝে মধ্যে আবার বাইরে যায়, তো সেক্ষেত্রে আর কি এরকম ভাবেই থাকতে হয়। ওকে, তারপর মনে করেন যে কিছুদিন পর ওই আমার সাথে যে এটা ছিল আর কি, যে আমার হেল্প করতো, খাবার টাবার আর কি তুলতো সব, তার আর কি জামিন হয়ে গেছে। আচ্ছা, তারপর আবারই আমি একলা হয়ে গেলাম, কারণ এমনিতে তো আমার একলা রাখছে আর তাদেরকে আলাদা আলাদা ভাবে রাখছে। তো মনে করেন যে এইখানে সবাই মনে করেন যে মানে এদের ব্যবহার, মানে আমি লাইফে কোনো সময় মানে এরকম কারোর সাথে থাকি নাই বা এরকম মানুষের ব্যবহার কোনো সময় পাই নাই আর কি। তো আমার মানে যারা পাশে থাকে মাঝে মধ্যে আর কি দেখলেও আর কি আমার একটু ভিতরে আর কি খুব খারাপ লাগে, কারণ শরীরে অনেক কাটা ছেঁড়া থাকে, তো ওদের আর কি মানে
ওরা আর কি সবাই আর কি মাদক মামলা এইগুলো মামলা আর কি ঢুকছে, শরীরে অনেক কাটাছেড়া দেখলে ব্যবহার বলতে কি মানে খুব খারাপ ব্যবহার? হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা। প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার, মানে সবার না অনেকেরই আর কি। হুম মনে করেন আমি এক জায়গায় বসে রয়েছি হুম একা একা, আমার এক লোকে আর কি ডাক দিছে "এই, এদিকে"। হুম পরে আমি গেলাম, বলতেছে "এই তোর কি মামলা", মানে একটু ভাব ধরে বলতেছে আর কি, একটু এর মতো। পরে আমি বললাম যে ভাই আমার তো প্রস্তুতি ডাকাতি মামলা। হুম হুম তো আমার এটা শোনার পরে আর কি এরপরে আর আমার কিছু বলেনি। হুম আর ওইখানে আমার সময় কাটছে, আর আমার পায়ে যে ব্যথাটা পাইছিলাম এটা আল্লাহর রহমতে প্রায় 3 দিন থেকে 4 দিনের মধ্যে ঠিক হয়ে গেছিল, কারণ আমি মানে ফুললি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি ওইখানে। ওইখানে উঠান আমার এতে আর কি আপনার আল্লাহর রহমতে কোনো ওষুধও খাইতে হয় নাই, মানে ওভাবে ভালো হয়ে গেছে। আর শুধু খালি ওই মলম দেওয়া হয়েছিল, মলমটা মনে করেন যে 5-6টা মলম দেওয়ার ছিল, কারণ আমার ওই যে চাচা তো বাইরে যেন আর কি মারছিল, এটা একদম কালো হয়ে গেছিল। আচ্ছা যখন আর কি আপনার ওটা মলমটা আর কি আমি দিয়ে দিতাম, যখন মানে দেখতাম মলম দিতে যায় আমার মনে করেন চোখ দিয়ে পানি পড়তো আর কি, এইরকম ভাবে আর কি মারছে। হুম তো তারপর মনে করেন যে আমাদের এভাবে আর কি চলতে চলতে মাস হয়েছে। হুম তারপর একদিন 29 দিনের দিন একদিন আম্মু আসছে, ও তার আগে আমার ভাই আসছিল তার আগে। হুম যখন ডাক দিছে গেছি, যাই দেখি আমার ভাই আসছে, আর ভাইয়ের সাথে আমার এক চাচাতো বোন আসছে। হুম তারপর বাইরে বললাম যে টেনশন নিও না, আমি মানে ভিতরে ভালোই আছি, সমস্যা নাই, আমার নিয়ে টেনশন নিও না, আম্মুরে বলবা টেনশন না নেওয়ার জন্য। হুম তো তখন আর কি আমার ভাই বললো যে তুই যতদিন ধরে এখানে আসছস, মানে তখন প্রায় 20 দিনের মতো হয়েছে মনে হয়। হুম বলতেছে তুই যতদিন ধরে আসছস, এতদিন ধরে আম্মু বাড়িতে চুলাও আর কি, চুলার মধ্যে আগুন ধরাই নেই আর কি, একদিনও বাড়িতে রান্না করে নেই। হুম পাড়ার লোকেরা সেটা আম্মুরে খাওয়াইতে তো আম্মু খানা, মানে আমার টেনশনে। আর আমার শার্ট পাঞ্জাবি এগুলা দুইটা বলে কান্দে, মানে এইগুলা বললো। এইগুলা শোনার পর তো আমি মানে আরো গেলাম যে আম্মুরে একটু বুঝে, আরো আম্মু তো আমার লেগে আরো হয়ে যাবো গা। তো সেক্ষেত্রে ভাইজান বললাম যে তুমি আম্মুরে একটু বুঝে হেঁটো, আমার সমস্যা নেই, আমি ভালোই আছি না। আর 1 মাস পরে তো আমি আমার লেগে এত টেনশন করে লেগে কি লিগে। হুম তারপর আর কি আমার একটা ফ্রেন্ড ছিল, কলেজ ফ্রেন্ড, তো তার বিষয়টা মানে সবকিছুই আর কি আমার খুব কাছের ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড বললেই চলে। তো আমার বাইরে বললাম যে আমার আইডিতে ঢুইখা একটু মানে আমার ফ্রেন্ডে বললো যে নাইসা দেখা করার লেগে। তো আর কি পরে আমার ভাই আমার আইডিতে ঢুকে আর কি ফ্রেন্ডে বলছিল। তারপর প্রায় 3 দিন বা 2 দিন বা 3 দিন এরকম পরেই আর কি আমার ফ্রেন্ড আসছে। ফ্রেন্ডের সাথে আর কি কথাবার্তা বললাম। বিষয়টা হলো থাকা অবস্থায় মনে করেন যেদিন কারোর সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে 20 মিনিট টাইম দেয় একদিন আর কি, তো ওই দিনটা আপনার একটু ভালো যায় আর কি, কারোর সাথে দেখা করতে পারছি। সপ্তাহে একদিন করে মানে কেউ আসে, তো বন্ধু বান্ধব যখন আসে তখন আর কি আপনার খুব ভালো লাগে, ওই দিনটা আর কি একটু ভালো যায়। এভাবে আরেকটা ফ্রেন্ড ছিল। তারপর মনে করেন যে এভাবে আর কি 1 মাস 29 দিন হয়েছে। ওই দিন আম্মু আসছে, আম্মু আয়সা ওই দিন বৃহস্পতিবার, আম্মু আয়সা বলতেছে যে তোমাদের জামিন হয়েছে। ও মা এসে বলতেছে জামিন হয়েছে। আচ্ছা তারপর জামিন হয়েছে, তাই এখন আজকে তো আর বের হইব না, আর শুক্রবারে বন্ধ থাকে, শনিবারে বন্ধ থাকে, তোমাদের বাড়িতে রবিবারের দিন আর কি। আচ্ছা তো তারপরে আর কি শুনে একটু শান্তি লাগলো যে জামিন হয়েছে। এখন 1 সপ্তাহ পরে বের হলে আর কি এত কষ্ট নাই, কিন্তু জামিন হয়েছে আর কি। তো তারপর যারা আর কি কাছের ফ্রেন্ড বা যাদের সাথে আর কি করছি আর কি ওদেরকে বলছি যে জামিন হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন রবিবারের দিন হয়েছে সকালে আমাদেরকে আর কি ডাক দিছে যে তোমাদেরকে জামিন হয়ে গেছে, তোমরা বের হও আর কি। তারপর আমরা গেছি, ওই গেটের সামনে যাইতেই সবার নাম ডাকছে, আমার নামও ডাকছে, আমার কাকা তো ভাইয়ের নামও ডাকছে, কিন্তু আমার কাকার নামে বলতেছে আপনাদের জামিন হয়েছে ঠিক আছে, কিন্তু আপনাদেরকে বের হওয়া যাবে না, কারণ আপনাদের নন FIR আরেকটা মামলা আছে।
এটা আচ্ছা। বলতেছে। মানে আমাদের তো জামিন হয়েছে যেটা আর কি আমাদেরকে ঢোকানোর সময় যেটা আর কি যে মামলাটা দিয়া ঢুকাইছি এটা জামিন হয়েছে, কিন্তু কাকার নামে নন এফআইআর আর একটা মামলা আছে আর কি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ওই কাকা দুজনের বের হতে দিবেন আর কি। হুম। তো সেই ক্ষেত্রে আমরা আর কি করার আছে ওইখানে তো আর কিছু করার নাই, আমরা দুই ভাই বের হইলাম। হুম। ওইখানে অনেক জিজ্ঞাসাবাদ, প্রায় 2 ঘন্টার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় জিজ্ঞাসাবাদ করার পরে বের হইছি। হওয়ার পরে দেখি যে আব্বু আসছে আর কি আমাদেরকে নেওয়ার জন্য। তো যাই প্রথম আব্বুর আর কি জড়াই ধরছি। তো পরে চাচা তো বায়ো আইসা কতদিন পরে বের হলেন? সব মিলে 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন, হ্যাঁ। তারপর চাচা তো ভাইও আসলো, আইসা আর কি পরে জিজ্ঞাসা করতে আছে তোমার কাকা রাখো। পরে বললাম যে তাদের নন এফআইআর বলে একটা আছে, ওটার জন্য তারা বের হতে পারবে না, ওটা জামিন করার লাগবে। তারপর আর কি আমি ডাইরেক্ট বাড়িতে এসে পড়ছি। আমার কাকা তো ভাই আর বাড়িতে যাই নাই, বলতেছে যে ওই বাড়িতে আর আমি যাবো না। তারা আর কি তাদের যে আগের বাসা ছিল ওই বাসায় চলে গেছে, আমি বাড়িতে গেছি। তো আমি বাড়িতে যাওয়ার পর যে আমাদের ওইখানের যত মুরব্বী মহিলা দাদা এলাকার যারা আছে সবাই, মানে আমি জানতাম না যে আমার সবাই এত পছন্দ করে বা এত ভালোবাসে। সবাই আইসে আমার হাত ধইরা কান্নাকাটি করতেছে আর বলছে যে তোমার লাগে আমরা সবাই মিলে অনেক গড়ছি, তোমারে দইরা নিছে। মানে এইগুলা দেওয়ার পরে আমি মানে নিজেরই মানে ইয়ারা বলতেছি না যে সবাই মুরব্বী সবাই আমার এত ভালোবাসে, মানে সবাই আইসে আর কি হাত ধরে ডাইরেক্ট কান্নাকাটি। মানে তাদেরকে তো আমি বুঝাইতেছি যে কান্না করতেছেন কেন, কিন্তু তারা তারপরে আর কি তারা আসছে অনেক, মানে তারা সবাই বলছে যে তোমার জন্য আমরা সবাই অনেক দোয়া করছি। এভাবে ইয়া করার পর মামলায় আবার হাজিরা আমরা দিই। তো যে আমাদের সাথে যেন আরো 10 জন দিছিল, তারা আর কি তখন হাইকোর্ট থেকে আর কি জামিন কইরা আরো 2-1টা এরপর তাদেরকে আর কি এই মামলা থেকে মুক্তি দিয়ে দিছে। মানে এই মামলা থেকে তাদেরকে খালাস করে দিয়েছে। তো এখন এই মামলার মধ্যে শুধু আমরা 4 জনই আছি আর কি। আচ্ছা, এখনো মামলা চলমান? লেখাপড়া কি হলো? লেখাপড়া তারপর আর ওইখানে তো পরীক্ষা যখন দিতে পারি নাই তখন আমার ফর্ম ফিল আপ হয় নাই আর কি। তো সেক্ষেত্রে পরে আর বললাম যে তাহলে সামনের বছর ইয়া করবো মনে। তো ওটা নিয়ে আর আমি যখন ওটা থেকে বের হয়েছি তখন আর কি আমার মন মাইন্ড অন্যরকম হয়ে গেছিল, যে মানে সবকিছুই ভুলে গেছে, মাথার মধ্যে কিছু নাই, লাইফে এত বড় একটা জ্বর গেছে। তো তারপর কিছুদিন পরেই শুনলাম যে এটা অটোপাস দিয়ে দিবে আর কি সরকারে। তখন আমি হ্যাঁ, তো তখন আমি আবার কলেজে যাই, স্যার আমি তো পরীক্ষা দিতে পারি না এই ঝামেলার জন্য, এটা মানে জানেন। তো আমার ফর্ম ফিল আপটা কি এখন মানে আপনারা কইরা এটা অটোপাস করার কোনো সিস্টেম আছে? তখন স্যার আর কি বলে যে আর যদি কিছুদিন আগে আসতা তাহলে আমরা এটার ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু তুমি লেট করে ফেলছো আর কি। সেই ক্ষেত্রে আর কি স্যার না করে দিছে আর কি, যে হবে না। তো তারপর আর কি মনে করেন যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে আর দেখি যে মানে বন্ধু বান্ধব যেন আগে একটা আসলেই ভালো করে জিজ্ঞেস করতো বা ওরকম একটা মানে, কিন্তু এখন থেকে বন্ধু বান্ধব আর কিরকম দেখলেও তো না দেখে একটা মান করে চলে দেখে, মানে জেল খাটছি আমি যখন আর মানুষ নাই, অন্য কিছু হয়ে গেছি। সেক্ষেত্রে মানে নিজের কাছে খুব খারাপ লাগতেছে, মানে নিজের বন্ধু বান্ধব যদি এরকম ইয়া করে তাহলে আর এখানে কার সাথে চললো, সারাদিন তো আর ঘরের ভিতরে থাকা যায় না। তো তারপর ভাইজানরে বললাম যে আমি তো বাড়িতে থাকতে পারতেছি না, একটা ব্যবস্থা করো। পরে ভাইজান বলতেছে তাহলে তুই ঢাকা এসে পর, এখানে দিয়ে তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা। পরে আমি ঢাকা আসছি, পরে কারেন্টের ওয়ারিং করার ওটার একটা আর কি তার এক বন্ধু আর কি ইয়া করে, তো ওইখানে প্রায় আমি 1 মাসের মতো কাজ করছি। তারপর ওইখানে কাজ শেষ, তারপর দেখি যে আমি মানে আমার একটা সমস্যা, ওইটা এগুলো সাপ্লাইয়ের পানি খাইতে পারি না আমি। সাপ্লাইয়ের পানি খাওয়াইলেই আর কি আমার টাইফয়েড হয় আর কি। তো সেই ক্ষেত্রে আর কি আমি দেখি যেন অসুস্থ হয়ে যেতেছি। তো সেই ক্ষেত্রে আমি আবার বাড়িতে চলে গেছি, যে এখানে থাকতে পারতেছি না। তারপর বাড়িতে যায় আবার মনে করেন যে ওইরকম ভাবেই চলো, 2-1টা বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে আর কি দূরের বন্ধুর সাথে যায় আর কি একটু আড্ডা দিই। বুঝতে পেরেছি, আমি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে আপনার জীবনটা এখন কেমন হয়ে গেছে। আপনি একটু আমাকে বলেন তো যে আপনি কেন আজকে এই গল্পটা আজকে
রেডিওতে বলতে আসলেন? এটার একমাত্র কারণ আমি স্টুডেন্ট, আমার লাইফটা এরকম ভাবে, মানে আমার অনেক স্বপ্ন ছিল ছোট থেকে যে আমি সায়েন্সে লেখাপড়া করে আমি লাইফে কিছু একটা হমো। তারপরেও যেন আমি এরকম ভাবে আমার লাইফটা এরকম ভাবে ধ্বংস হইলো, মানে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে এইটুকু কি স্যার সরকারে কি বা যারা ছিল তারা কি দিতে পারলো না, বা একটা স্টুডেন্ট লাইফ নষ্ট হয়ে যেতেছে এটা কি তারা একটু ভাবলো না, বা একটু চেষ্টা করতেছে একটা স্টুডেন্ট তার লাইফটা যেন না হয়, সে একটু একটু যদি দুষ কইরাও থাকে তাহলে স্টুডেন্ট হিসেবে তার একটা চান্স দেওয়া উচিত। তো আমি তো কোনো দোষ অন্যায় করি নাই, তারপরেও আমি একটা স্টুডেন্ট ছিলাম, আমার জন্য তো একটু আপনি এটা তো রেডিওতে বলে আপনি তো মানুষের কাছ থেকে সিম্প্যাথি পেলেও পেতে পারেন। আপনি যেহেতু বিষয়টা আপনি যদি মনে করেন আপনি ভিকটিম, রাইট, আপনি যদি মনে করেন আপনার প্রতি অন্যায় করা হয়েছে, তাহলে আপনি আইনের দ্বারস্থ হন, আপনি মামলা করেন। মামলা করা তো নাগরিক অধিকার, আপনি মামলা করতেই পারেন। কিছুদিন আগে আমাদের এখানে সাংবাদিক আসছিল, তারাও এটা পর্যবেক্ষণ মানে করে গেছে। তো সাংবাদিকেরও আর কি একটা হবে ইয়াটা নিয়ে। সংবাদ মাধ্যমে তো আপনার বলার রাইট আছে, আপনি চাইলে একটা প্রেস কনফারেন্স করেও বলতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে আপনার প্রতি যদি এটা অন্যায় করে থাকে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাহলে আপনি নিঃসন্দেহে আইন অনুযায়ী মামলা করার রাইট আছে আপনার। আপনি কি সেদিকে যাবেন? মামলা বলতে এখানে কি মানে প্রশাসনের বিরুদ্ধে মামলা সেটা বলতে না, প্রশাসনের বিরুদ্ধে আপনি মামলা, সেটা যাই হোক না কেন, আপনি কখনো আপনি একজন লয়ারের কাছে গেছেন এই যে আপনার প্রতি যে অন্যায় করা হয়েছে, আপনি আপনার লয়ার আপনাকে কি পরামর্শ দিয়েছে? তো তারা শুধু এটাই বলতেছে যে এই মামলা থেকে এই মামলায় কিছু হবে না, এটা মিথ্যা মামলা, সমস্যা নেই। মানে সমস্যা নাই, সমস্যা যে আপনার জীবন পুরো জীবনটা চেয়ে পঙ্গু হয়ে গেল, এই সমস্যাটা। এটার তো তারা কোনো ব্যাখ্যা দিতে পারে না। এটার ব্যাখ্যা কেন দিতে পারবে না? একজন ভালো লয়ারের কাছে যান, একজন ভালো পরামর্শকের কাছে যান। আমার যে ক্ষতিটা হলো এই ক্ষতিটার ক্ষতিপূরণ তো এটা রাষ্ট্র সেই ক্ষতিপূরণ দিবে নিশ্চয়ই, দায় নিতে হবে রাষ্ট্রকে। আপনার মামলা প্রথমত হচ্ছে আপনার মামলা চলমান। এই মামলা যদি আজকে আমরা এমনভাবে গল্পটা উপস্থাপন করেছি, কারায় আপনাকে ধরে নিয়ে গেছে, কি হয়েছে না হয়েছে, কোনো কিছু আমরা আমাদের অনুষ্ঠানে ফ্ল্যাশ করিনি, ইভেন আপনার আইডেন্টিটিও আমি ফ্ল্যাশ করিনি। আর আপনি বলতেছেন আপনি একজন ভিকটিম। আমাদের এই গল্পের সচেতনতার জায়গা দুইটা। প্রথম সচেতনতার জায়গাটা হচ্ছে এটা যে আপনার প্রতি যে ক্ষতিটুকু হলো আপনি যদি মনে করেন সেটা আপনাকে বিচারে কি হয়, যেহেতু মামলা চলমান আছে, এটা রায় আসবে শেষ পর্যন্ত, একটা রায় তো হবে। আপনি যদি নির্দোষ খালাস হন, আপনি যদি অপরাধী না হন, তাহলে রাষ্ট্র আপনাকে যতটা ক্ষতি করেছে আপনার কথা অনুযায়ী সেটার ক্ষতিপূরণ আপনি রাষ্ট্রের কাছে চাইতে পারেন। এটা আপনার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। এটা মানে উকিলে বলছে যখন আমি এই মামলা থেকে খালাস পাবো তখন আমি এটা করতে পারবেন, নাম্বার 1। আর নাম্বার 2, এটা হচ্ছে একটা সচেতনতার দিক। আর 2 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে যে আপনি আপনার চাচা এই সব কাজের মধ্যে ইনভলভ ছিল, আপনি কি ঘুণাক্ষরেও কোনোভাবে চিন্তা করেন না যেরকম একটা ঘটনা ঘটতে পারে? না, বিষয়টা হয়ে গেল আমি তো বাড়িতে থাকি না ওই রকম, মানে সেও বাড়িতে থাকে না, তার আরেক বাসা আছে সেইখানে থাকে। তো সেই ক্ষেত্রে তার বিষয়ে ওই রকম ভাবে আমি জানি না, কারণ আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত। আপনার চাচা এইসবের মধ্যে জড়িত, এগুলো আপনি ঘুণাক্ষরেও জানতেন না? প্রজেক্ট নিয়ে করতেছে, এগুলা চলতেছে, এগুলো মামলা হয়েছে আপনার চাচার এগেইনস্ট, সেটাও আপনি জানতেন না? এটা জানতাম না। যাই হোক, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই, যেটা সত্য সেটাই আপনি ভালো জানেন। তবে এটা আসলে যদি আপনি না জেনে থাকেন তাহলে এটা আপনার ভাগ্য ছাড়া কিছু বলার নাই আমার। তবে যদি আপনি জানা থাকতেন তাহলে নিঃসন্দেহে আমার মনে হয় যে এরকম ভুল অন্য কেউ করে ফেলতে পারে আপনার ক্ষেত্রে, যদি আপনাকে আমরা বিশ্বাস করি যে আপনি নির্দোষ বলতেছেন নিজেকে, সেটা আমি বারবারই বলতেছি, এটা প্রমাণ করবে কোর্ট। সেই জায়গাটাতে আমার মনে হয় যে এসব জায়গাগুলো অ্যাভয়েড করে চলাটাই বেটার ছিল। কারণ কিছু কিছু ভুল আছে যেগুলোর কোনো মাসুল দেওয়া যায় না। আপনার স্বপ্ন ছিল আপনি বৈমানিক হবেন, আপনার স্বপ্ন ছিল আপনি একটা বেটার লাইফ লিড করবেন, আপনি জব করবেন। সেই স্বপ্নটা ভেঙে চুরে আজকে অন্যরকম হয়ে গেছে, এবং সেটার জন্য আপনি কাকে দায়ী করবেন? তবে আমি সব কথার শেষ কথা একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হলো মানুষ প্রতিষ্ঠান চালায়, মানুষ ভুলের ঊর্ধ্বে না। আমি ভুলের ঊর্ধ্বে না, আপনি ভুলের ঊর্ধ্বে না, কিংবা যেসব প্রতিষ্ঠান আমাদেরকে একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাখে তারা ভুলের ঊর্ধ্বে না। সব জায়গাতেই ভুল আছে। হ্যাঁ, টু আর ইজ হিউম্যান একটা কথাই আছে। সেখানে সবচেয়ে আশাব্যঞ্জক কথা হচ্ছে একটাই, যে কখনোই গিভ আপ করবেন না। আপনি আপনার এই জীবনে এখন যে অবস্থায় আছেন, ইন্টারমিডিয়েট তার কমপ্লিট করা হয়নি, হয়েছে না? পরবর্তীতে আরেকটা কলেজে ভর্তি হয়েছে, এখন পড়াশোনা করতেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি ব্যাক করছেনই।
হয়তো 1 বছরের গ্যাপ হয়ে গেছে, কয় বছরের গ্যাপ? 1 বছরের গ্যাপ না, পরবর্তী নতুন করে ভর্তি হয়েছি তো, মানে সায়েন্সে না, কারণ সায়েন্সে লেখাপড়া হলে তো লাভ নাই, কারণ আমার স্বপ্ন যখন ভেঙে গেছে তখন। না সেটা ঠিক আছে, অন্য হিসাব। বাট আপনার গ্যাপ কত দিনের? 1 বছরের না 2 বছর। 2 বছরের গ্যাপ। আপনি নতুন করে আবার পড়াশোনা করবেন, নতুন করে ঘুরে দাঁড়াবেন। শোনেন, যে মানুষের জীবনে দাগ নাই সে মানুষ জীবনে যতই সফল হোক না কেন তার বলার মতো কিছু থাকে না। আপনার জীবনে, মানুষের জীবনে 2টা পার্ট আমি মনে করি। একটা হচ্ছে দাগ, হোঁচট খাওয়া, ফেইল করা, এটা একটা। আরেকটা হচ্ছে যে সফল হওয়া। যখন আপনি সফল হবেন তখন এই দাগ, এই হোঁচট খাওয়া, এই ঘটনা আপনার জীবনে একটা অনন্য অ্যাসেট হবে, যে আপনি এত বড় ধাক্কা খেয়েও আপনি জীবনে একটা জায়গায় গেছেন। তো জীবনের 2টা পার্টের মধ্যে একটা পার্ট আপনার কমপ্লিট, এখন বাকি একটা পার্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আমি আপনাকে ধন্যবাদ জানাই আরিয়ান, আপনি এই গল্পটা আজকে এখানে বললেন লাখ লাখ মানুষের কাছে, এবং আমরা প্রিয় দর্শক ও শ্রোতা, আমি আবারও বলছি যে উনি যে গল্পটা বলে গেল সেটা সম্পূর্ণই একপাক্ষিক একটা গল্প। যাকে নিয়ে, যাদেরকে নিয়ে বা যে সিস্টেমটাকে নিয়ে যেভাবে উনি গল্পটা বলেছেন, সেটা যে আমাদের সমাজে হয় না তা কিন্তু না, সেটা আমাদের সমাজে হয়, ভুল হয়, এটা খুবই রেয়ার কেস না। সেই অর্থে আমরা গল্পটাকে এখানে উপস্থাপন করেছি। যেহেতু মামলাটি চলমান আছে, সুতরাং সমস্ত বিষয়ই এখানে গোপনীয়তা রক্ষা করা হয়েছে। ইভেন যে গল্পটা বলেছে তার ভয়েসটা পর্যন্ত এখানে চেঞ্জ করা হয়েছে। এবং এই গল্পের কোনো অংশই যদি পরবর্তীতে যিনি এখানে এসেছিলেন তিনিও যদি তার আইডেন্টি ফ্ল্যাশ করে বলেন যেটা আমার গল্প, এই গল্পের কোনো অংশই এভিডেন্ট হিসেবে, প্রুফ হিসেবে অন্য কোথাও ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ থাকছে। কারণ এই গল্পটা শুধুমাত্র আমরা শিক্ষণীয় জায়গা থেকে উপস্থাপন করেছি, আমাদের ডিসক্লেমার জায়গা থেকে আমরা স্বীকার করে নিচ্ছি এটা একটা একপাক্ষিক বলা। এখানে যথেষ্ট মিথ্যা কথা থাকতে পারে, যথেষ্ট ভুল তথ্য থাকতে পারে। এবং যেহেতু এটা মামলাটি বিচারাধীন অবস্থায় কোর্টে আছে, কোর্ট শেষ পর্যন্ত যে রায় দেবেন সেই রায়টি আমরা মেনে নেব আমাদের রেডিও কর্তৃপক্ষের জায়গাটা থেকে। তবে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে এই যে আরিয়ান ছেলেটি এখানে এসছে, আরিয়ানের মতো জীবন যাদের আছে তাদেরকে 2টো বিষয়ে পরামর্শ। একটা হচ্ছে আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন তাহলে রাষ্ট্রের কাছে আপনি ক্ষতিপূরণ চাবেন, সে অধিকার আপনার আছে। এবং আরেকটি বিষয়ে পরামর্শ, সেটা হলো জীবনে যদি এরকম দুর্ঘটনা ঘটেই যায়, যদি আপনার কথা সত্য হয়ে থাকে, তাহলে কখনোই গিভ আপ করবেন না, থেমে যাবেন না। এবং থেমে যাওয়াটা জীবন নয়, জীবনে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই কাজ করে যাবেন। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।